আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের রেসে টিকে রইল বাংলাদেশ। আফগান শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে টাইগাররা। নির্বাহী আদেশ নয়, বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি। কর্মসূচি দিলেও জামাত সহ ইসলামী দলগুলোর প্রতিপক্ষ নয় মন্তব্য। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সুনামগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা। এবং গাজা ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত। ঘর বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে হাজারো পরিবার। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রসঙ্গ। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের দুর্দান্ত জয়ে সুপার ফোরের রেসে টিকে রইল বাংলাদেশ। টি-20 আসরে বি গ্রুপে হংকংয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিততে না পারায় আর নেট রান রেটের সমীকরণে পিছিয়ে থাকায় লিটন দাসের দলকে শেষ 4 টিকিটের জন্য তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচের দিকে। আফগানিস্তানের বিপক্ষে তানজিদ তামিম হাফ সেঞ্চুরি সহ 52 রানের ইনিংস খেললেও ম্যাচ সেরা হয়েছেন টাইগার একাদশে ফেরা নাসুম আহমেদ। রিপোর্ট করছেন আদিল আহমেদ শান। তাসকিনের তুলে নেয়া আফগানিস্তানের শেষ উইকেটে এশিয়া কাপের সুপার ফোরের মিশনে টিকে রইল বাংলাদেশ। বি গ্রুপে জটিল সমীকরণের সহজ হিসেবে 18 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই শেষ 4 নিশ্চিত হবে টাইগারদের। যখন ক্যাপ্টেন আমাকে বলছে আমি ফার্স্ট ওভার বল করব, তো আমি ওইটাতেই এক্সাইটেড হয়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট বলে উইকেটটা নিয়েছি, এটার জন্য অনেক ভালো লাগতেছে। এর আগে আবুধাবিতে 200তম টি-20 ম্যাচ খেলতে নেমে আফগানদের বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। 63 রানের ওপেনিং জুটি তানজিদ তামিম ও সাইফের। 30 রানে সাইফ আর লিটন 9 রানে ফিরলেও ক্যারিয়ারের 7ম হাফ সেঞ্চুরি তুলে 52 রানের ইনিংস খেলেন জুনিয়র তামিম। মিডল অর্ডারে ছোট ছোট পার্টনারশিপে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 154 রান। শামীম 11 এবং তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে 26 রান। সমান 12 রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন জাকের ও একাদশে ফেরা নুরুল সোহান। জবাবে শুরুতেই আফগান ওপেনার সাদেকুল্লাহকে ফিরিয়ে চমক নাসুমের। ওয়ান ডাউনে নামা ইব্রাহিম জাদরানও ফেরেন এই বাঁহাতি স্পিনারের শিকার হয়ে। শেষ 2 ওভারে জয়ের জন্য আফগানদের প্রয়োজন ছিল 27 রান। তার আগেই 7 উইকেট হারিয়ে ব্যাকফুটে দলটি। 19তম ওভারে মুস্তাফিজের জোড়া আঘাতে অধিনায়ক রশিদ আর গজনাফার ফিল্ডে 17তম আসরের দ্বিতীয় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। আর 146 রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এশিয়া কাপের এই গ্রুপে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারতের কাছে হারের পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সুপার ফোরের খেলা নিশ্চিত করতে জয়ের কোনো বিকল্প নেই সালমান আলী আগাদের সামনে। এদিকে শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয় পাওয়া আরব আমিরাতও নিশ্চিত করতে চাইবে সুপার ফোরের টিকিট। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে দুই দলের শেষ 2 দেখাতেই জয় পেয়েছিল পাকিস্তান। এবার অন্যান্য সংবাদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ প্রতিহত করবে। জামাত সহ ইসলামী দলগুলো কর্মসূচি দিলেও বিএনপি কাউকে প্রতিপক্ষ মনে করে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নয়, নিষিদ্ধ করতে চাইলে বিচারিক প্রক্রিয়া মেনেই করতে হবে। আরও জানাচ্ছেন রাহুল রায়। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করা সহ 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দল। এসব কর্মসূচি নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এই ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়ে গিয়েছে এবং সেটা স্বাক্ষরের অপেক্ষায় আছে। এই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা অব্যাহত।
এই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে। নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। আন্দোলনের ঘোষণা দেওয়া রাজনৈতিক দলগুলো বিএনপির বিরোধী জোট কিনা এমন প্রশ্ন উঠলে তার উত্তরও দেন তিনি। আমরা কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না। তো আমাদের মধ্যে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে। রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের গণতান্ত্রিক পন্থা বাধাগ্রস্ত হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ বিপর্যয় রোধে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে হাওর অধ্যুষিত জনপদ সুনামগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃত জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংককে সাথে নিয়ে বৃক্ষ বিতরণ হয়েছে। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা সুধীজনদের। জাহাঙ্গীর আলমের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গাছ শুধু প্রাণ রক্ষাতেই ভূমিকা রাখে না, তারও রয়েছে প্রাণ আর অনুভূতি। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনা দিল সবুজ রক্ষার বার্তা। সবুজ পাহাড়, বিস্তীর্ণ হাওরে প্রাণ প্রাচুর্যের জেলা সুনামগঞ্জের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। মানুষ তার অপরাধ প্রবণতা কমিয়ে ফেলে যদি সে সবুজের মধ্যে থাকে, এবং এই যে সবুজের মধ্যে যখন সে বিচরণ করবে তখন কিন্তু তার অপরাধ করার প্রবণতা কমে আসে। প্রায় 12.5% অপরাধ প্রবণতা কমে যায় গবেষণায় দেখা গেছে। সুতরাং যে গাছ এত ধরনের উপকার করে সেই গাছ আমরা আসুন হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে রোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাসী প্রতিক্রিয়া। এই গাছটি বাসায় নিয়ে আমরা রোপণ করব এবং যত্ন করে গাছটাকে আমরা বড় করে তুলব। গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকার সেটি হচ্ছে অক্সিজেন, সেটা আমরা গাছ থেকে পাই। এই গাছ থেকে তারা ফল পাবে, কাঠ পাবে। গাছগুলা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। বৃক্ষায়নের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। গাছের সাথেই আমাদের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচবো না। প্রকৃতির ভারসাম্য যাতে ঠিক থাকে আর সর্বান্ত চেষ্টা করে যাব। কার্বন ডাই অক্সাইড ধ্বংস করতে হলে গাছ লাগানো দরকার। গাছ বিতরণকে আমি অভিনন্দন জানাই। প্রকৃতিকে সাজানোর সংগ্রামে আমরা শরীক হতে পেরে আমরাও ধন্য, আমরা গর্বিত যে আমাদের দেশে এখনো এই চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন সংগঠন এগিয়ে আসে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা আলো দেখাচ্ছি, একটা চারা আমরা রোপণ করছি। বৃক্ষরোপণ করে আমরা সবুজ বাংলাদেশ, সবুজ পৃথিবী হোক, এটাই হচ্ছে আমাদের সফলতা। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে দলমত নির্বিশেষে সবুজ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। দখলদার বাহিনীর হামলা ও অনাহারে গত 24 ঘন্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযানের কারণে ঘর বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে হাজারো পরিবার। হামলায় আল দারাজ, শেখ রাদওয়ান ও শরণার্থী শিবিরের অসংখ্য ভবন ধসে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি শহর দখলের লক্ষ্যে চালানো বৃহৎ আক্রমণের অংশ। ধাপে ধাপে অভিযান আরও জোরদার করা হবে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল অভিযানের নিন্দা জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার একে অত্যন্ত বেপরোয়া ও ভয়াবহ বলেছেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অভিযানের পক্ষে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। দেখছেন চ্যানেলের সংবাদ। এরপর জেনে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব।
টি-20 ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। কুড়িগ্রামে নদী সম্পদ ও নদী নির্ভর জনগোষ্ঠীর অধিকার শীর্ষক অংশীজনদের সভা হয়েছে। RDRS ট্রোসা প্রকল্পের অধীনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান। বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান ও প্রকল্প সমন্বয়কারী ডক্টর AK.M. সালাউদ্দিন সহ প্রান্তিক মৎস্যজীবীরা। মৎস্য খাতে ভোক্তা এবং বাজার অংশীদারদের সম্পৃক্তকরণ সহ কমিউনিটি পরিচালিত মৎস্য আবাসস্থল পুনরুদ্ধারে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। চট্টগ্রামের মিরসরাইয়ে সৌদি প্রবাসী বাবার হাতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী খুনের ঘটনায় সিলেট থেকে বাবা ও দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব 7 চট্টগ্রাম। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন র্যাব 7 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। প্রথম স্ত্রী অজান্তে দ্বিতীয় বিয়ে করা নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথম স্ত্রীকে মারতে গেলেই মাকে বাঁচাতে সন্তানরা এগিয়ে আসে। বাবা এলো পাতারি ছুরিকাঘাত করে পুত্র শাহেদকে। পরে স্থানীয়রা পুত্র শাহেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকারী বাবা, সে দীর্ঘ সময় সৌদি আরবের প্রবাসী ছিলেন। তার সাথে আরেকজন ব্যবসায়িক সম্পর্কের কারণে আরেকজন মহিলার সম্পর্ক ছিল। পরবর্তীতে বাংলাদেশে এসে সেই মহিলাকে তিনি বিয়ে করেন, যার কারণে পারিবারিক কলহটা আরও বৃদ্ধি পায়। ছেলে এবং মেয়েরা তাকে বাঁচানোর জন্য কাছে যায়। ছেলে যখন কাছে যায় তখন তার বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে। 30টি দেশের অংশগ্রহণে ফ্রান্সে চলছে 3 দিনের ইউরোপের বৃহত্তম বস্ত্রশিল্প মেলা টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস। বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো EPB এবং প্যারিসের বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় মেলায় দেশের 18টি গার্মেন্টস প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফ্রান্স থেকে এম এ হাশিমের রিপোর্ট। বিশ্বে ফ্যাশনের রাজধানী হিসাবে খ্যাত প্যারিস, বিভিন্ন দেশের গার্মেন্ট শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো ফ্রান্সের শরৎকালীন এই বস্ত্রমেলা টেক্সট ওয়ার্ল্ডে এসে নতুন বিক্রয়াদেশ, নিজেদের ব্যবসার প্রচার প্রসার এবং নতুন ডিজাইনের পোশাক প্রদর্শন করছে। যেহেতু আমাদের এখানে একটা বড় বাজার, ইউরোপ ইউনিয়ন আমাদের এক্সপোর্টের প্রায় 50% কভার করছে, আমাদের যে স্ট্রেংথ এবং আমাদের কমপ্লায়েন্স সেটা জানান দেওয়ার জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। The pavilion is still very helpful for companies who are starting to find a market in Europe because they can help you with support. বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা এই বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করেন। বাংলাদেশ সরকার তথা EPB সর্বতভাবে চেষ্টা করছে যাতে এই মেলাতে অংশগ্রহণ করে আমাদের যে মেইন টার্গেট যেটি এক্সপোর্ট আরও উন্নীত করা সেটি সম্ভব হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই যদি একটা ছাউনির নিচে থাকে, সাপোজ আন্ডার বাংলাদেশ প্যাভিলিয়ন, তাহলে কি হলো, বায়াররা সবাই এক জায়গায় সবাইকে পেয়ে গেল। আমাদের আরও বেশি পার্টিসিপেশন হওয়া উচিত এবং বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য আমাদেরকে আরও সুন্দর প্রিপারেশন নিয়ে জয়েন করা উচিত। এ ধরনের বৈশ্বিক আসরে নতুন ক্রেতা আকর্ষণের ক্ষেত্রে দেশের প্যাভিলিয়ন বা দেশকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন মেলায় আগত বাংলাদেশিরা। ফ্রান্সের টেক্সট ওয়ার্ল্ড থেকে এম এ হাশেম, চ্যানেল আই। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে মেঘ বিস্ফোরণে বন্যা ও ভূমিধসে কমপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 13 জন। সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে অনেক সড়ক, সেতু ও ঘরবাড়ি ধসে পড়েছে। রাজ্যের দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ঋষিপানা ও বিন্দাল নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের সহস্রধারা ও মালদেবতা অঞ্চল। ভারী বৃষ্টিতে সেখানকার অনেক ঘরবাড়ি ও দোকানপাট ভেসে গেছে। নিহতদের অনেকে নদীর স্রোতে ভেসে গেছেন বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। ভরা মৌসুমেও যশোরে ইলিশের দাম আকাশ ছোঁয়া। পাইকার বাজার থেকে খুচরা বাজার সব জায়গাতেই চড়া দামে বিক্রি হচ্ছে এই রূপালী মাছ। চড়া দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করছে ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি, তবে চাল ও মাছের চড়া দামে সেই প্রবাদ এখন ফিকে। ইলিশের ভরা মৌসুম চললেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, অন্য বছর এই সময়ে বাজারে ইলিশের সরবরাহ ভরপুর ও দাম কম থাকলেও এবারের চিত্র ভিন্ন। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ভোক্তারা। ইলিশের যে দাম যাচ্ছে এটা আসলে আমাদের সব ক্রয় ক্ষমতার বাইরে আছে। সরকার আসলে ইলিশ মাছের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সিন্ডিকেট ভাঙতে পারছে না বলে বাজারে ইলিশ মাছের দাম কম বেশি। এই যে আমদানি বলেন আর ওই যে যতই বলেন এগুলো ফাও কথা। এই সিন্ডিকেট না ভাঙার কারণে ইলিশ মাছের দামগুলো বেশি হয়। বড় বড় ব্যবসাদাররা সব ট্রলার ভরে কিনছে, কিনে অল্প অল্প মোকামে পাঠাচ্ছে, ওদের জন্য মালের দাম কমছে না। বাজার যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে দেখা যাচ্ছে সমস্ত শ্রেণীর মানুষগুলো একটু কিনে খাওয়ার মতো সাধ্য থাকবে। 2 মণ ধানের টাকা চলে যায় আমাদের, এই মাছ কিনা সম্ভব। বিক্রেতারা বলছেন ইলিশের বাজারে সিন্ডিকেট নেই, সরবরাহ কম থাকায় দাম বেশি। মনে করেন আজকে আমদানি বেশি হয়েছে, এই জন্য মাছের দাম কম হয়েছে। বর্তমানে যে পরিস্থিতি তাতে এরকম হলেও জনগণ খাতে পারবে, কিন্তু আরো একটু কমলে মনে হয় বেশি ভালো। দাম একটু কমেছে কিন্তু দাম আরো কমা উচিত। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে ইলিশ সহ সার্বিক বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে। মনিটরিং করেছে এবং দেখা গেছে যে মনিটরিংকালীন সময় দেখা গেছে যে তারা বলছে কত টাকা কিনছেন বা আপনার কোথাকার ইলিশ, তা বলছে চাঁদপুর ইলিশ, কিন্তু তারা দেখা গেছে যে চাঁদপুর ইলিশ তারা কোনো ভাউচার দেখাতে পারে না, এটা বরিশাল ইলিশ। মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন, আমরা তাদেরকে আইনে আওতায় নিয়েছি, জরিমানা করা হয়েছে। যশোরের বাজারে প্রতি কেজি ইলিশ 2600 টাকা, মাঝারি সাইজের ইলিশ 2200 ও ছোট ইলিশ 8 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল আর দূষণের অস্তিত্ব সংকটে গাজীপুরের ফুসফুস খ্যাত চিলাই নদী। নদীটির সীমানা নির্ধারিত না থাকায় পাল্লা দিয়ে বাড়ছে দখল ও দূষণের মাত্রা। নদীর জমিতে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা ও কারখানা। নদী পুনরুদ্ধার ও হারানো বাস্তুতন্ত্র ফেরাতে পরিকল্পিত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফজলুল হক মোড়লের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জীবনের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে চিলাইকে বলা হতো গাজীপুরের লাইফলাইন। ভাওয়ালের গড়ের পানির ধারা থেকে সৃষ্ট 23 কিলোমিটার দীর্ঘ নদীটি বিভিন্ন পথ পেরিয়ে মিশেছে বালু নদে। এক সময়ের স্রোতস্বিনীর আজ বেহাল দশা, বয়ে চলেছে সরু নালার মতো। কলকারখানার বিষাক্ত বর্জ্যের পাশাপাশি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করা হয়েছে চিলাইকে। গাজীপুর জেলার বিভিন্ন বিভিন্ন কলকারখানা সহ মানুষের অবৈধ দখল সহ বিভিন্ন কারণে আজকে নদী থেকে সরু একটি খালে রূপান্তরিত হয়েছে। এই নদী কি টোটালি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, অতি জঘন্য। এবং এই দূষিত পানিতে এখন মাছ তো দূরের কথা, আমরা যে এদিক দিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করি প্রচণ্ড দুর্গন্ধ হয়। নদীকে দূষণমুক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। চিলাই নদীর তীরবর্তী যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে আমরা ইতিমধ্যে নোটিশ করেছি, যাতে যদি কখনো তাদের দূষণ ধরা পড়ে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সীমানা নির্ধারণ, অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি চিলাই নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। আফগানিস্তানকে হারিয়ে সুপার 4-এর রেসে টিকে রইল বাংলাদেশ। আফগান শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে টাইগাররা। নির্বাহী আদেশ নয়, বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি। কর্মসূচি দিল জামাত সহ ইসলামী দলগুলোর প্রতিপক্ষ নয় মন্তব্য। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সুনামগঞ্জে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা। এবং গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত। ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে হাজারো পরিবার। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।